তো হে গাইস, টু ওয়েলকাম টু অল। তো আজকে আমাদের টপিক থাকছে ক্যাশ বুক। উফ, বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু আজকে এই টপিকটা হয়ে থাকছে বন্ধুরা। তো অলরেডি আমরা জেনে গেছি যে মিনিং অফ অ্যাকাউন্টিং কীভাবে কাজ করছে, তারপর আমরা জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স এবং বিআরএসটাও খুব ভালো মতনভাবে যত্ন সহকারে কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করে কনসেপ্টটা নিজেদের মধ্যে কিন্তু একদম গুলে খেয়েছি। তো আজকে আমাদের টপিক থাকছে কিন্তু ক্যাশ বুক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আর সত্যি কথা বলতে ইন ডেপথের সাথে এই ক্লাসে কমপ্লিট করে নেবো, যাতে ক্যাশ বুক সম্পর্কে এবং পরবর্তী ক্ষেত্রে ক্যাশ ফ্লো কীভাবে কাজ করছে এবং ক্যাশ বুক কোথায় কোথায় আমাদের জন্য রিলেটিভ হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভিত শক্ত করে নেব। তো চলো শুরু করা যায়। বরাবরের মতন কিন্তু আমরা প্রথমে কিন্তু ডাইরেক্টলি চ্যাপ্টারে মুভ করব না, আমরা আগে একটু চ্যাপ্টার সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব, যাতে আমাদের স্ট্রং গ্রিপ চলে আসে অ্যাকাউন্টিং সম্পর্কে, যে বুক কিপিং, যাতে আমাদের স্ট্রং গ্রিপ চলে আসে ক্যাশ বুক সম্পর্কে। তো আমি একটু ধারণা নিয়েছি ক্যাশ বুক বলতে ঠিক কোথা থেকে আসছে ক্যাশ বুকটা, এবং ক্যাশ বুকের প্রেজেন্টেশনটা ঠিক কীভাবে হচ্ছে সেটা আমরা এটার ব্যাকগ্রাউন্ড থেকে খুঁজে নিয়ে নেওয়ার চেষ্টা করব। দেখো, বিজনেসে অনেক ট্রানজাকশন থাকে। একটা বিজনেস যখন আমি করছি তখন হিউজ লেভেলে ট্রানজাকশন থাকে, আর বিজনেসটা যদি একটু বড় হয় তাহলে তার ট্রানজাকশন তো প্রচণ্ড প্রচণ্ড বড় হয়ে থাকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের অ্যাকাউন্টিংকে আরও বেশি ইজি, আরও বেশি প্রপার ওয়েতে ফ্লেক্সিবল করতে গেলে কিন্তু আমাকে নর্মাল জার্নাল বা নর্মাল লেজার করলে কিন্তু হয়ে থাকে না, একটু স্পেশাল ট্রিটমেন্ট করতে হয়। ওকে, দেখো, তো বিজনেসে অলরেডি জানি বহুত ট্রানজাকশন থাকে। ওকে, ক্যাশ রিলেটেড ট্রানজাকশন, ব্যাংক রিলেটেড ট্রানজাকশন, সেলস করছে, পারচেস করছে, বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, হিউজ লেভেল অফ ট্রানজাকশন। তো এই ক্ষেত্রে আমাদের বইগুলো কিন্তু খুব বেশি লেন্দি হতে শুরু করে যায়। ওকে, তো সেইখানে আমাদের অ্যাকাউন্টিংয়ের মাথায় মানে বহুত চিন্তা হয়ে যায় যে এই জিনিসগুলোকে আরও বেশি কতটা ইজি এবং ফ্লেক্সিবল করা যায়। ওকে, দেখো, এবার অনেক ট্রানজাকশন থাকে যেইগুলো অন্যান্য ট্রানজাকশনের থেকে অনেক বেশি ফ্রিকুয়েন্ট হয়েতে আসে। যেমন কি, দেখো, আমাদের অনেক ট্রানজাকশন থাকে, আমরা রেন্ট পেড করে থাকি, ওয়েজেস পেড করে থাকি, পারচেস করি, সেলস করি, ইলেকট্রিসিটি পেড করি, ক্যাশ ডিপোজিট করি, ক্যাশ রিসিভ করি, বিলস রিসিভেবল, বিলস পেবেল। কিন্তু এইগুলোর মধ্যে কিছু কিছু পার্টিকুলার ট্রানজাকশন থাকে যেগুলো অন্যান্য ট্রানজাকশনের থেকে একটু ফ্রিকুয়েন্টটা হাই থাকে। যেমন কি, যেমন হলো ক্যাশ, যেমন হলো ব্যাংক, যেমন হলো সেলস, পারচেস, বিলস রিসিভেবল, বিলস পেয়েবল। এই সকল ট্রানজাকশনগুলো বিজনেসে অন্যান্য ট্রানজাকশনের থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সিতে আসে। যেমন কি, যেমন তুমি নিজেকে একটা বিজনেসম্যান ভাবো, এবার তুমি একটা ল্যান্ড পারচেস করছো বিজনেসে, অথবা মেশিনারি, অথবা ফার্নিচার। এই জিনিসগুলো তুমি বছরে অথবা 1 বছরে একবার করবে, কিন্তু তোমার ক্যাশ ট্রানজাকশন, তুমি ক্যাশে ওয়েজেস দিচ্ছ, ক্যাশে পারচেস করছো, ক্যাশে ইলেকট্রিসিটি দিচ্ছ, ক্যাশে রেন্ট পে করছো, ক্যাশে সেলস করছো, ক্যাশে পেটি ক্যাশ এক্সপেন্সেস দিচ্ছ, তাহলে সব অনেক ক্যাশ রিলেটেড ট্রানজাকশন দিনেই 1000টা এসে যায়। তাহলে এক্ষেত্রে ক্যাশ ট্রানজাকশনটা বেশিবার আসছে না অন্যান্য ট্রানজাকশনের থেকে। সেমভাবে ব্যাংকে টাকা ডিপোজিট করছি, এখন তো ক্যাশের থেকে ব্যাংক বেশি ইউজ হয়ে যায় না। তারপর সেলস করছি, আমি তো দিনেই আমার যত সেলস বাড়বে ততই তো ভালো না, তাহলে সেলস দিনেই তো 100 বার হয়ে যায়, তাহলে সেলসের ট্রানজাকশনটাও হিউজ প্রচণ্ড পরিমাণে হয়ে থাকে। সেমভাবে পারচেস করছি, আমার যদি সেলস বাড়তে থাকে আমাকে পারচেসও বহুবার করতে লাগবে, তাহলে পারচেসের এই ট্রানজাকশনটাও অন্যান্য ট্রানজাকশনের থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সিতে আসছে। সেমভাবে বিলস রিসিভেবল, বিলস পেয়েবল। ওকে, এই ধরনের কয়েকটা ট্রানজাকশন স্পেসিফিকভাবে এই 6টা ট্রানজাকশন অন্যান্য ট্রানজাকশনের থেকে একটু এদের ফ্রিকোয়েন্সিটা, এদের বেশিবার এদের ট্রানজাকশনটা হয়ে থাকে। তাই এইগুলোকে, এই সিলেক্টিভ আইটেমগুলোকে আমি যদি জার্নালে নিয়ে যাই তাহলে জার্নালটা হয়ে যাবে চিত্রগুপ্তের খাতা, যেটা শেষ হতে চাইবে না। তাই আমি এদেরকে ডাইরেক্টলি জার্নালে না নিয়ে গিয়ে আমি এদেরকে একটা স্পেশাল বুকস প্রিপেয়ার করে থাকি। ওই বুকসটা যদি আমি ওপেন করি তাহলে ওই রিলেটেড সব আইটেম এক জায়গায় পেয়ে যাব। ওকে, তাহলে এই বুকসকেই বলা হচ্ছে আমাদের সাবসিডিয়ারি বুকস। কি বলা হচ্ছে আমাদের? সাবসিডিয়ারি বুকস। এই সাবসিডিয়ারি বুকসের ফার্স্ট স্টেজেই আমরা কি শিখবো? ক্যাশ বুক, যেটা কিন্তু আমাদের লেকচারের আজকে মেন বিষয়। ওকে, দেন আমরা শিখবো সেলস বুক, দেন পারচেস বুক, এইভাবে ক্রোনোলজি অর্ডারে আমরা শিখে যাব। কিন্তু আমার বিষয়বস্তুটা ছিল আজকে যে ক্যাশ বুক অ্যাকচুয়ালি কিন্তু একটা
সাবসিডিয়ারি বুকসেরই পার্ট। এটা কিন্তু আমরা অলরেডি অনেকে হয়তো জানতামও না যে সাবসিডিয়ারি বুকের পার্ট কিন্তু ক্যাশ বুক। আমরা কি করতাম, ক্যাশ বুকটাকে আলাদা করে শিখে নিতাম, কিন্তু ক্যাশ বুক কোথা থেকে এসছে? ক্যাশ বুক কিন্তু একটা সাবসিডিয়ারি বুকসেরই একটা পার্ট, কিন্তু এটার প্রেজেন্টেশনটা, এটার অ্যাকাউন্ট ফরম্যাটে যেহেতু তৈরি করে থাকি, তাই এটা অনেকটা লেজারেরও কাজ করে দেয়। তাই আমি এটাকে বলেছি কি, এ কিন্তু বলিউড মুভির মতন ডবল রোল করে থাকে। এ একই সাথে লেজার এবং একই সাথে কিন্তু একটা সাবসিডিয়ারি বুকের মতন কাজ করে থাকে। ওকে, তাহলে এটা হলো গিয়ে এটার ক্যাশ বুকের পেছনের হিস্ট্রিটা। এবার আমরা জাম্প নেব ক্যাশ বুকে। ওকে, তারপর আমরা ক্যাশ বুক কিন্তু আস্তে আস্তে আমাদের আরো বেশি আন্ডারস্ট্যান্ডিং আসতে থাকবে। ওকে, তাহলে এখন আমরা একটু ক্যাশ বুক সম্পর্কে বইয়ের ভাষায় শিখবো। ওকে, আমরা ক্যাশ বুকের ধারণা নিয়ে নিয়েছি যে ক্যাশ বুক ঠিক কিন্তু একটা সাবসিডিয়ারি বুকের থেকেই কিন্তু আসছে, এবং এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আমরা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি। তো এই ক্ষেত্রে মিনিং অফ ক্যাশ বুক বলতে কি বোঝাচ্ছে? মিনিং অফ ক্যাশ বুক, ক্যাশ বুক ইজ ওয়ান অফ দ্য সাবসিডিয়ারি বুক। আচ্ছা দাদা, তুমি এর জন্যই আমাকে ক্লিয়ার করালে না? আমি বললাম একদম ঠিক। সাবসিডিয়ারি বুক কিন্তু একটা মানে ক্যাশ বুক কিন্তু সাবসিডিয়ারি বুকেরই একটা পার্ট, উইচ ডাইরেক্টলি রেকর্ড ট্রানজাকশন ইনভলভিং ক্যাশ। তাহলে সাবসিডিয়ারি বুকেরই কিন্তু একটা পার্ট হলো ক্যাশ বুক। আগে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। কি বোঝালাম? সাবসিডিয়ারি বুকেরই একটা পার্ট কিন্তু ক্যাশ বুক। আরও সাবসিডি বুক হয়ে থাকে, পারচেস ডে বুক, পারচেস সেলস বুক, আরও হয়ে থাকে পার্ট, পারচেস ডে বুক, সেলস ডে বুক, বিলস রিসিভেবল, বিলস পেয়েবল, এরকম সাবসিডি বুক অনেক হয়ে থাকে। সেগুলো আমরা একটা ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড ভিডিও আমরা করব সাবসিডিয়ারি বুক হিসাবে। কিন্তু আমি ক্যাশ বুকটাকে সাবসিডিয়ারি বুক থেকে একটু তুলে নিয়ে আলাদাভাবে একে ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করছি, কারণ এটার প্রেজেন্টেশনটা লেজার ফরম্যাটে হয়ে থাকে, এবং এটাকে আমরা সাবসিডিয়ারি বুক অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রিন্সিপাল বুক হিসেবে ট্রিট করে থাকি এটার। এবং সেমভাবে এটার একটা চ্যাপ্টার কিন্তু একটা আলাদাভাবে ওয়েটেজ আছে, তাই জন্য আমি এটাকে একটা ডেডিকেটেড ভিডিও মাধ্যমে ক্লিয়ার করানোর চেষ্টা করব। ওকে, তাহলে সাবসিডিয়ারি বুকেরই কিন্তু একটা পার্ট হলো ক্যাশ বুক। ওকে, আর এই ক্যাশ বুকেই কিন্তু আমি বলেছিলাম ক্যাশ বুক হলো এমন একটা বুক যেখানে কিনা একটা সাবসিডিয়ারি বুক, আর সাবসিডিয়ারি বুকের মেন কাজই হলো যে ওই রিলেটেড ট্রানজাকশনগুলোকে ডাইরেক্টলি আমরা ওই বুকসেই রেকর্ড করে থাকি, আমরা কোনো জার্নাল রেকর্ড করে থাকি না, তাই না? তাহলে এখানে এখানে কি বোঝানোর চেষ্টা করছি যে ডাইরেক্টলি রেকর্ড করা হয়ে থাকে ক্যাশ ইনভলভিং সকল ট্রানজাকশনগুলো, কারণ আমরা কি বুক করছি? ক্যাশ বুক। তাহলে ক্যাশ রিলেটেড অল ট্রানজাকশনগুলোকে আমরা ডাইরেক্টলি ক্যাশ বুকেই রেকর্ড করে থাকি। ওকে, কারণ এটার পারপাসটাই তো এটা যে এই হাইলি ফ্রিকোয়েন্ট আইটেমগুলোকে, মানে যেগুলো বিজনেসে বেশি সংখ্যক এসে থাকে, সেগুলোকে আমরা জার্নালে না নিয়ে গিয়ে আমরা কি করে থাকি? ডেডিকেটেড ওয়েতে একটা সাবসিডিয়ারি বই প্রিপেয়ার করে থাকি, এবং একটা ডেডিকেটেডভাবে তাদের জন্য আলাদা আলাদা একটা সেপারেট বুকস মেনটেন করতে থাকি। এটা আমাদের অ্যাকাউন্টেন্সিকে ইজি করে দেয়, আরও বেশি ফ্লেক্সিবল করে দেয়। তার জন্য কিন্তু এই সাবসিডিয়ারি বুকেরই একটা জন্ম হয়েছে, এবং এটার একটা ফাংশন হয়ে থাকে। তাহলে সেকেন্ডভাবে কি বলছে? সেকেন্ড বলছে আমাদের ক্যাশ বুক ইজ আ ক্যাশ বুক ইজ দোজ বোথ সাবসিডিয়ারি বুক অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু একটা প্রিন্সিপাল বুক। সেটা কিন্তু এমসিকিউ অথবা ট্রু ফলসের আকারে কিন্তু আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ক্যাশ বুক কিন্তু একটা ডবল রোল করে থাকছে, একই সাথে এটা একটা সাবসিডিয়ারি বুক এবং সেমভাবে প্রিন্সিপাল বুকস, কারণ এটার প্রেজেন্টেশনটা কি ফরম্যাটে হয়ে থাকে? লেজার ফরম্যাটে হয়ে থাকে, তাই জন্য এটাকে একই সাথে প্রিন্সিপাল বুকস বলা হয়ে থাকে। আমরা জানি লেজার করানোর সময় যে লেজারকে কিন্তু প্রিন্সিপাল বুকস হিসেবে আমাদের ডাকা হয়ে থাকে। ওকে দাদা, এটুকু ক্লিয়ার হয়ে গেছে। দেন আসছে আমাদের পরবর্তী ক্ষেত্রে, ক্যাশ বুককে তিনটে পার্টে ভাঙানো হয়েছে। ওকে, কাইন্ডস অফ ক্যাশ বুক। ক্যাশ বুকের তিনটে টাইপস অ্যাকচুয়ালি: সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক এবং ট্রিপল কলাম ক্যাশ বুক। কিন্তু আমি একটা কথা বলবো, আমি এটা তোমাদের ভার্বালি বা মুখে মুখে একটা জিনিস বলে দেওয়ার চেষ্টা করছি যে ক্যাশ বুক অ্যাকচুয়ালি দু প্রকারের হয়ে থাকে, একটা মেন ক্যাশ বুক, একটা পেটি ক্যাশ বুক। বলো আমার সাথে, বলো। একটা মেন ক্যাশ বুক, একটা পেটি ক্যাশ বুক। পেটি ক্যাশ বুকের জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমি করে দেবো, ঠিক আছে? এখানে মেন ক্যাশ বুকে অ্যাকচুয়ালি কিন্তু আমরা শিখছি, মেন ক্যাশ বুকটাই আমরা শিখছি। আর এই মেন ক্যাশ বুককে ফার্দার তিনটে পার্টে ভাঙানো হয়েছে। একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, যেটা আমাদের আজকে পার্ট 1 ভিডিও কভার করব। দেন আমরা পার্ট 2তে কভার করব ডাবল কলাম ক্যাশ বুক, এবং পার্ট 3তে ট্রিপল কলাম ক্যাশ বুক। এবং এই তিনটে পার্ট কভার করে নিলে আর যেই হোক ক্যাশ বুকে তোমাদের কেউ কিন্তু আউট করতে পারবে না, যাই আসুক একদম সোজা বাপি বাড়ি যা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে কি
একটা সিঙ্গেল কলাম ক্যাশ বুক, ডাবল কলাম ক্যাশ বুক, দেন ট্রিপল কলাম। সিঙ্গেল সিঙ্গেল মিনস এখানে কথাতেই বলে দিচ্ছে যে একটা কলাম থাকবে, মানে যেই ক্যাশ বুকে অনলি ক্যাশ অথবা অনলি ব্যাংক, আবার বলছি যেই ক্যাশ বুকে অনলি ক্যাশ কলাম অথবা অনলি ব্যাংক, দুটোর মধ্যে যে কোনো একটা কলাম প্রেজেন্ট থাকবে, তখন তাকে বলা হচ্ছে আমাদের সিঙ্গেল কলাম ক্যাশ বুক। দেন কি আসছে আমাদের ডাবল কলাম, কথাতেই বলে দিচ্ছে ডাবল। ডাবল মানে কি দুটো। যখন একটা ক্যাশ বুকে দুটো কলাম মেনটেন করা হবে, একটা কলাম থাকবে ক্যাশের জন্য আর একটা কলাম থাকবে ব্যাংকের জন্য, তাহলে ক্যাশ এবং ব্যাংক একই সাথে একই ক্যাশ বুকে মেনটেন করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আমাদের ডাবল কলাম ক্যাশ বুক, কারণ দুটো কলাম একই সাথে মেনটেন করা হচ্ছে। দেন কি আসছে ট্রিপল কলাম। ট্রিপল কলাম নামই বলে দিচ্ছে তিনটে কলাম। যখন একই ক্যাশ বুকে তিনটে কলাম ডেডিকেট ভাবে মেনটেন করা হবে, কার জন্য? একটা ক্যাশ, একটা ব্যাংক, আর তার সাথে একটা হলো ডিসকাউন্টের কলাম। এই তিনটে কলামকে যখন একই জায়গায় প্রেজেন্ট করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে ট্রিপল কলাম ক্যাশ বুক। আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু ট্রিপল কলাম এবং ডবল কলাম মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকছে। দাদা সিঙ্গেল কলাম কি তাহলে এক্সামে আসছে না? এই ধারণা যদি তোমরা নিয়ে থাকো তাহলে বলবো যে একদমই নিও না। সিঙ্গেল কলাম ক্যাশবুকের বেসটাই যদি ক্লিয়ার থাকে, তাহলে প্রত্যেকটা মানে ডবল কলাম ক্যাশবুক এবং ট্রিপল কলাম ক্যাশবুক তোমাদের জন্য ইজি হবে। আর সিঙ্গেল কলামও কিন্তু এক্সামে আসতে পারে। তাই সিঙ্গেল কলাম কিন্তু বেস ক্লিয়ারের দিক থেকে বা ক্যাশবুকটাকে স্ট্রং গ্রিপে আনার দিক থেকে কিন্তু সিঙ্গেল কলাম ক্যাশবুক মোস্ট ইম্পর্টেন্ট, আর এর কনসেপ্টটাই সব জায়গায় কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, ওকে দাদা, বুঝতে পেরেছি। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো সিঙ্গেল কলাম ক্যাশবুক। ওকে, সিঙ্গল কলাম ক্যাশবুক বলতে কি বোঝাচ্ছে? সাচ আ ক্যাশবুক অ্যাপিয়ার্স লাইক অ্যান অর্ডিনারি অ্যাকাউন্ট হুইচ ওয়ান অ্যামাউন্ট কলাম, একটা অ্যামাউন্ট কলাম থাকবে ইচ সাইডে, মানে দুটো দিকে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড, একটা লেফট সাইড একটা রাইট সাইড, দুটো সাইডে একটা ডেডিকেট ভাবে একটাই কলাম থাকবে, তখন তাকে বলা হচ্ছে সিঙ্গেল কলাম। ওকে, ঠিক আছে। এবার আমাদের কিন্তু ক্যারেক্টারে মেন এন্ট্রি চলে আসছে ক্যাশবুকের ফরম্যাটটা। ওকে, এবার একটু চ্যাপ্টারটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, আরো বেশি কনসেপচুয়ালি ডেপথে যাবে। ওকে, এবার আমি একটু ডিপ ব্রেথ নিয়ে কিন্তু আস্তে হয়ে স্লো হয়ে যাব। ওকে, ঠিক আছে। দেখো, আমি বলবো আমার এই লেকচারটা মেন কথা হয়ে থাকবে, আমি বলবো একটা কথা, যে মডার্ন রুলস কিন্তু তোমাদের রক্তে হয়ে যেন থাকে, বা ট্র্যাডিশনাল রুলসে অ্যাসেটসের বা ট্র্যাডিশনাল রুলস, এই জিনিসগুলো যদি তোমাদের ব্লাডে বা রক্তে থাকে না, তাহলে বলবো সত্যি কথা, এই ক্যাশবুকটা তোমাদের জন্য ইজি হয়ে থাকবে। ওকে, তো এখানে আমি কনসেপ্টটাকে আরও আরেকবার ঝালিয়ে নেওয়ার চেষ্টা করবো যে ক্যাশবুকের পিছনে কি লজিক কাজ করছে। ওকে, দেখো, তো ক্যাশবুকের ফরম্যাটটা কি থাকছে? ক্যাশবুক ইন জেনারেলি লেজার ফরম্যাটে প্রিপেয়ার হয়ে থাকে, আর এই লেজার ফরম্যাটে যেহেতু প্রিপেয়ার হয়ে থাকে, তার জন্য ক্যাশবুককে একই সাথে সাবসিডিয়ারি বুক একই সাথে প্রিন্সিপাল বুক হিসাবে কিন্তু ডাকা হয়ে থাকে। তাহলে এখানে ইন দ্য বুকস অফ ডট 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 দেন ক্যাশ বুক ব্র্যাকেটে, যেহেতু এটা সিঙ্গেল কলাম করছি তাই আমি এটাকে বলবো সিঙ্গেল কলাম। এই প্রেজেন্টেশনগুলো যেন ঠিকঠাক থাকে। এটা হলো ডেবিট সাইড, এটা হলো ক্রেডিট সাইড, এটা হলো ডেটের কলাম, দেন পার্টিকুলার, দেন লেজার ফোলিওর, অ্যামাউন্ট রুপি, সেম ভাবে রিপিট খাবে ক্রেডিট সাইডে, ডেট, পার্টিকুলার, লেজার ফোলিওর, অ্যামাউন্ট রুপিস। ওকে, এটা গিয়ে থাকছে আমাদের বেসিক ফরম্যাট ফর সিঙ্গল কলাম ক্যাশবুক। ওকে, ঠিক আছে। এবার আমি কনসেপ্টটা একটু ডিপে নিয়ে যাব, যাতে একটা এন্ট্রিও আমাদের কাছে কিন্তু টাফ হবে না। ওকে, আর প্রত্যেকটা কনসেপ্টের পিছনে কিন্তু এই লজিকটা কাজ করবে। ওকে, দেখো, আমি ফার্স্টে বলবো এদিকে তাকাও, আমরা দেখবো যে ট্রানজাকশনটা কি আছে। আমাদের কি অনেকগুলো ট্রানজাকশন দিয়ে দেবে ক্যাশবুক প্রিপারেশনের ক্ষেত্রে, আমাদের 7-8টা বা ডিপেন্ড করছে মার্কসের ওপর অনেকগুলো ট্রানজাকশন থাকবে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যানালাইজ করব যে সেই ট্রানজাকশনগুলোর মধ্যে ক্যাশ ইনভলভ আছে কি নেই। এই জিনিসটা কিন্তু আমাদের ফার্স্ট লেভেলে ইন্টারপ্রেট করতে জানতে হবে, কারণ এটা আমরা ক্যাশবুক করছি।
ক্যাশ বুকে সেই সকল ট্রানজাকশনই আসে যাদের মধ্যে ক্যাশ ইনভলভ থাকবে। বলো আমার সাথে বলো, এই জায়গাটা কিন্তু আমাকে সাথেই বলতে হবে, কারণ এই জায়গাটা ক্লিয়ার করানোর খুব দরকার। তাই আমরা কোন ট্রানজাকশনগুলোকে নেব? যাদের মধ্যে ক্যাশ ইনভলভ থাকবে। ঠিক আছে, তাহলে দাদা তুমি এটা বলতে চাইছো যে যেই সকল ট্রানজাকশনের মধ্যে ক্যাশ থাকবে না তাদের জায়গা ক্যাশ বুকেও না। আমি বললাম একদম ঠিক, কারেক্ট, একদম ঠিক জেনেছো। তাহলে যেই সকল ট্রানজাকশনের মধ্যে ক্যাশ ইনভলভই থাকবে না সেই সকল ট্রানজাকশনের জায়গা ক্যাশ বুকেও নেই, তোদের জায়গা অন্য কোথাও। যেমন দাদা একটা এক্সাম্পল নাও, আমি বলছি ক্রেডিট সেল, ক্রেডিট পারচেস, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। তাহলে এগুলোর মধ্যে কিন্তু একটাও ক্যাশ নেই। ক্রেডিটে পারচেস করলে কি হয়? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটর, কোথাও কোনো ক্যাশ আছে? সেম আমি দেখবো জার্নাল এন্ট্রিতে বা ট্রানজাকশনে কোথাও ক্যাশ ইনভলভ আছে নাকি। সেম ভাবে ক্রেডিটে সেল করেছি, ডেটর অ্যাকাউন্ট ডেবিট টু সেল, কোথাও ক্যাশ আছে? সেম ভাবে আমি ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, কোথাও কোনো ক্যাশ আছে? নেই তো। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে ট্রানজাকশনের মধ্যে কোনো ক্যাশ আছে নাকি। ক্যাশ যদি থেকে থাকে তাহলে তার জায়গা ক্যাশ বুকে, আর যদি সেটা না থেকে থাকে তাহলে তোর জায়গা ক্যাশ বুকে না। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্টে ট্রানজাকশন থেকে ক্যাশ আছে নাকি সেটাকে বোঝার চেষ্টা করব। তারপর দেন দেখব যে এই ট্রানজাকশনের মাধ্যমে ক্যাশ আমার বিজনেসে ইনফ্লো হলো না আউটফ্লো হলো। তাতে ইনফ্লো মানে কি? ইনফ্লো মানে এমন একটা ট্রানজাকশন করলাম যেটার মাধ্যমে ক্যাশটা আমার বিজনেসে এসেছে, কামস ইন হয়েছে। যেমন মানে কি? যেমন মানে সাপোজ ধরে নাও ক্যাশ রিসিভ ফ্রম রাজ। ধরে নিচ্ছি রাজকে আমি অনেক আগে ক্রেডিটে সেল করেছিলাম, ক্রেডিটে সেল করলে আসবে না, কিন্তু এখন আমি তার থেকে ক্যাশ পাচ্ছি না। তাহলে ফার্স্ট ট্রানজাকশনটা দেখো, যখন আমি ক্রেডিটে সেল করেছিলাম তখন কি হয়েছিল? রাজ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, এখন আমি রাজের থেকে টাকাটা পাচ্ছি, তাহলে ক্যাশ টু রাজ। তাহলে এই এন্ট্রিটা আসবে না, কিন্তু এইটা তো আসবে, হ্যাঁ কিনা বলো? কারণ এর মধ্যে তো ক্যাশ আছে। তাহলে ক্যাশটা আমি আসছে না, মানে এই ট্রানজাকশন মানে ক্যাশ রিসিভ ফ্রম রাজ, এই ট্রানজাকশনের মাধ্যমে ক্যাশ আমার বিজনেসে আসছে না, এই আশাটাকে বলা হয়ে থাকে ইনফ্লো হওয়া। কি বলো? ইনফ্লো। তাহলে ইনফ্লো যদি হয়ে থাকে তাহলে কোন সাইডে যাবে? ডেবিট সাইডে। কোন সাইডে যাবে বলো? ডেবিট সাইডে। তাহলে আমরা ওটাকে কোন দিকে নেব? ডেবিট সাইডে। ওকে, টু বলে আমি রাজ লিখবো, টু বলে রাজ, যত টাকা আসবে সেই অ্যামাউন্টটা এখানে ডেবিট সাইডে বসাবো। সেম ভাবে কোনো ট্রানজাকশন থেকে যদি আমার ক্যাশ বেরিয়ে যায়, মিনস আউটফ্লো হয়ে যায়, তখন আমরা সেটাকে কোন সাইডে নেব? পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইডে। ওকে, কোন সাইডে নেব? পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইড। আরও একটা জিনিস শিখিয়ে দিলাম, ক্যাশ বুকে ডেবিট সাইডকে বলা হয় থাকে রিসিপ্ট সাইড, আর সেম ভাবে ক্রেডিট সাইডকে বলা হয় থাকে পেমেন্ট সাইড। এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে না, তাহলে পরবর্তী ক্ষেত্রে এনপিওতে রিসিপ্ট এবং পেমেন্ট করাতে কিন্তু আমাকে একদম বেগ পেতে হবে না, একদম ইজি হয়ে যাবে। ওকে, এর জন্যই বলছি ছোটো ছোটো জিনিসগুলো আমি প্রথম দিক থেকে ক্লিয়ার করিয়ে নেবো। ওকে, তাহলে আমি কি বললাম? ক্যাশ যদি কোনো ট্রানজাকশনের মাধ্যমে বিজনেসে আসে মানে ইনফ্লো হয়, তখন আমি রিসিপ্ট সাইড মানে ডেবিট সাইডে নিয়ে যাব। সেমভাবে বিজনেস থেকে যদি ক্যাশ চলে যায় তখন আমাকে সেটাকে পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইডে রেকর্ড করতে হবে। এবার আমি কথাটা হলো, দাদা সবই তো বুঝলাম, এটার পিছনে লজিক কি থাকছে? এটার পিছনে লজিকটা হলো মডার্ন রুল। মডার্ন রুলে আমরা কি শিখেছি? ক্যাশ হলো একটা অ্যাসেটস, অ্যাসেটস যদি ইনক্রিজ খায়, ইনক্রিজ মানে ইনফ্লো হয়, তখন ডেবিট হবে না। তাহলে আমি কি করলাম? যখন ইনফ্লো হচ্ছে মানে কামস ইন হচ্ছে তখন আমি ডেবিট করছি, আর বিজনেস থেকে যখন ক্যাশ বেরিয়ে যাচ্ছে মানে অ্যাসেটস বেরিয়ে যাচ্ছে, তখন আমার কি বিজনেস থেকে সেটা চলে যাচ্ছে না মানে ডিক্রিজ হচ্ছে না, তখন আমি কি করব? ক্রেডিট করব। ঠিক আছে, সেমভাবে ট্র্যাডিশনাল রুলস মানে গোল্ডেন রুলে রিয়েল অ্যাকাউন্টকেও তোমরা ফলো করে থাকলে সেম লজিক বেরিয়ে আসবে। ওকে, ঠিক আছে দাদা, ক্লিয়ার হয়েছে। তাহলে এই অবধি মানে মোটামোটা মানে তাহলে এই অবধি বিষয়টা একটু হলেও বোঝা গেল তো? আর তোমরা কমেন্টস বক্সে কিন্তু লিখতে ভুলবে না যে জিনিসটা আরও বেশি কতটা ক্লিয়ার হয়ে আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে আমি বোঝাতে পারছি। আর তোমাদের কমেন্ট কিন্তু আমাকে দারুণভাবে মোটিভেট করবে, আর নতুন নতুন কনসেপ্ট কিন্তু আরও ইজিতে বোঝাতে আমার আরও বেশি মোটিভেশন ফিল হবে। তো চলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো কমেন্টে। ওকে, ঠিক আছে। দেন কি আসছে? দেন আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিং এর মাধ্যমে কিন্তু আজকে আমাদের পুরো কনসেপ্টটা একটা
কোশ্চেনের মাধ্যমে আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করব, এবং পার্ট 1 ভিডিওটা কিন্তু আমি এই কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে, এই কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু কমপ্লিট করে দেবো। ওকে, এরপর কিন্তু ক্যাশবুকের যে কোনো কোশ্চেন আমি কিন্তু ডাইরেক্টলি কনসেপ্টের মাধ্যমে ক্লিয়ার করতে পারবো। এরপর পার্ট 2-এ আমি ডবল কলাম ক্যাশবুক, পার্ট 3-তে ট্রিপল কলাম, তারপর কিছু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন সলভ করব, যাতে ক্যাশবুকের কনসেপ্ট এবং প্র্যাকটিস দুটোই আমাদের হাতে কিন্তু উঠে যায়। ওকে, ঠিক আছে। তাহলে আমার একটা কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি। কোশ্চেনটা কি বলেছে? সিঙ্গেল কলাম ক্যাশবুক, মানে সিম্পল কলাম ক্যাশবুক প্রিপেয়ার করবো। ওকে, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে কি করব, ফরম্যাটটা ড্র তো করাই আছে, এবার একটু লিখে নিই। ওকে, ঠিক আছে। হিন্দি বুকস অফ, এখানে কোনো নাম দেয়নি তাই আমি ডট 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 দিয়ে দিচ্ছি। ডেবিট কলাম, ক্রেডিট কলাম, ডেট, পার্টিকুলার, লেজার ফোলিওর, অ্যামাউন্ট, ডেট, পার্টিকুলার, লেজার ফোলিওর, অ্যামাউন্ট। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এবার আস্তে আস্তে করে জিনিসগুলোকে খুব স্লোলি কিভাবে ক্যাশবুকে নিচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব। ফার্স্টে আমি একদম পেঁয়াজের খোসা ছাড়ানোর মতন একটু ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখো, ফার্স্টে আমাকে ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, ক্যাশ ইন হ্যান্ড মানে ওপেনিং ব্যালেন্স। ওকে, ক্যাশ ইন হ্যান্ড মানে কি বললাম? ওপেনিং ব্যালেন্স। আচ্ছা দাদা, এটা মানে ওপেনিং ব্যালেন্স, তাহলে এটা ওপেনিং ব্যালেন্স কোন দিকে যাবে বলো তো? ওপেনিং ব্যালেন্স কোন দিকে যাবে? দেখো, এটার পিছনেও লজিক আছে। ক্যাশ হলো একটা অ্যাসেটস বা রিয়েল অ্যাকাউন্ট, তাহলে এটার ফেভারেবল ব্যালেন্স অলওয়েজ ডেবিট সাইডে। ওকে, তাহলে এটার ওপেনিং ব্যালেন্স ডেবিট সাইডে। প্রত্যেকটার পিছনে কিন্তু লজিক থাকে, আমরা না লজিক না বুঝে কিন্তু এগোলে পরবর্তী ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হতে পারে। তারপর অ্যাকাউন্টেন্সি কি হবে বলো তো? মুখস্থ বিদ্যা চলবে। 1 জানুয়ারি 2022। ওকে, দেন আমাদের নেক্সট এন্ট্রি কি আছে? নেক্সট এন্ট্রি বলেছে 5 তারিখে রিসিভ ফ্রম রাম 300 টাকা। ওকে, তো 300 আমি রামের থেকে রিসিভ করেছি। তাহলে আমি কি বললাম? আমি আগে ফার্স্টে দেখবো যে এই ট্রানজাকশানে ক্যাশ আদৌ আছে কি নেই। ক্যাশ যদি থাকে তাহলে আমরা ফার্দার এটাকে চেক করবো যে এটা ক্যাশ ইনফ্লো হলো না আউটফ্লো হলো। এই জিনিসগুলোকে কিন্তু স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের কনসেপ্টটা প্রথম দিক থেকে খুব স্ট্রং হয়ে থাকবে। তাহলে আমি দেখে নেব যে এই ট্রানজাকশানে আদৌ কি ক্যাশ রিলেটেড আছে কি না। ক্যাশ রিসিভ করেছি রামের থেকে, তাহলে রামকে কোনো এক সময় আমি ক্রেডিটে হয়তো সেল করেছিলাম। ওকে, তাহলে কি হচ্ছে? ফার্স্টে ক্রেডিটে সেল করেছিলাম, আর ক্রেডিটে সেল করেছিলাম যখন, তখন কিন্তু এন্ট্রিটা আসবে না। এখন আমি রামের থেকে টাকাটা পাচ্ছি, এই এন্ট্রিটা আসবে। ওকে, কারণ আমি যখন ক্রেডিটে সেল করেছিলাম তখন সেটা নন ক্যাশ এন্ট্রি ছিল, মানে ওর মধ্যে কোনো ক্যাশ ছিল না। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে আমি রামের থেকে টাকাটা পাচ্ছি, তাহলে এই যে রামের থেকে টাকাটা পাচ্ছি, তাহলে এখন এর মধ্যে ক্যাশ ঢুকে আছে, তাহলে এটুকু বোঝা যাচ্ছে যে এর মধ্যে ক্যাশ আছে। দেন আমরা নেক্সট স্টেজে কি শিখবো? নেক্সট স্টেজে বুঝবো যে এই ট্রানজাকশনের মাধ্যমে ক্যাশ ইনফ্লো হলো না আউটফ্লো হলো। তাহলে এইখানে তোমরা যদি দেখে থাকো, আমরা কি করছি? আমরা রামের থেকে ক্যাশ রিসিভ করছি। তাহলে রামের থেকে রিসিভ করছি মানে আমার বিজনেসে ক্যাশটা আসছে, মানে ইনফ্লো হচ্ছে। তাহলে এটা কোন সাইডে যাবে? রিসিভ সাইড, মানে ডেবিট সাইডে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বলে লিখবো? ডেট টু রাম, রামের থেকে পাচ্ছি তাই রাম অ্যাকাউন্ট, কত টাকা? 300। দেন থার্ড নম্বর এন্ট্রিতে কি আছে? পেইড রেন্ট, রেন্ট পেইড করেছি। তাহলে আমি রেন্ট পেইড করেছি, ক্যাশে পে করেছি, তাহলে আমার বিজনেস থেকে ক্যাশটা আউটফ্লো হয়ে গেল। তাহলে বিজনেস থেকে ক্যাশটা চলে গেলে ক্রেডিট সাইডে যাবে, মানে পেমেন্ট সাইডে যাবে। তাহলে এক্ষেত্রে আমি এটা কোন সাইডে লিখবো? পেমেন্ট সাইড, মানে ক্রেডিট বাই রেন্ট অ্যাকাউন্ট। ওকে, কত? 30। ক্লিয়ার। দেন কি আসছে? গুড সোল করেছি ক্যাশে। তাহলে ক্যাশে যদি আমি গুড সোল করে থাকি তাহলে আমার বিজনেসে ক্যাশটা আসে। আমি গুডস যত বিক্রি করব তত আমার বিজনেসে ক্যাশটা আসতে থাকবে না, তাহলে এক্ষেত্রে আমার ডেবিট সাইডে আসবে। ডেট কত ছিল? আচ্ছা, আগের ডেটটা দিতে ভুলে গেছি। এটা কত তারিখ? 8। টু সেল, 300। ওকে, দেন কি আসছে?
পেইড টু শ্যাম, আমি শ্যামের থেকে কোনো কারণে হয়তো ঋণী ছিলাম, মানে শ্যামকে হতে পারে ক্রেডিট থেকে, শ্যামের থেকে ক্রেডিটে পারচেস করেছিলাম। এখন আমি শ্যামকে কিছু পে করছি, তাহলে পে করছি মানে আমার বিজনেস থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে না, তাহলে বেরিয়ে গেলে পেমেন্ট সাইডে আসবে। পেমেন্ট সাইড মানেই হলো আমার ক্রেডিট সাইড, রিসিভ সাইড মানে হলো ডেবিট সাইড, আর পেমেন্ট সাইড মানে হলো ক্রেডিট সাইড। তাহলে এই এন্ট্রিটা আমি কোন দিকে লিখবো? পেমেন্ট সাইডে। বাই শ্যাম অ্যাকাউন্ট কত? 700। দেন কি আসছে? পারচেস ফার্নিচার, ফার্নিচার পারচেস করেছি, তাহলে ফার্নিচার পারচেস করেছি, তাহলে আমার বিজনেসে ক্যাশটা বেরিয়ে গেল আর ফার্নিচারটা আসলো। মেন কথা, আমার চোখ কোন দিকে থাকবে? ক্যাশের দিকে। তাহলে ক্যাশটা এই ট্রানজাকশনের মাধ্যমে কিন্তু আউটফ্লো হয়ে গেছে, তাহলে এটা কোন সাইডে যাবে? এটা তো দাদা পেমেন্ট সাইডে যাবে। আমি বললাম একদম ঠিক, বাই ফার্নিচার অ্যাকাউন্ট বলে আসবে। কত? 200। ওকে। দেন কি আসছে? পেইড স্যালারি, তাহলে স্যালারি পেইড করলে আমার বিজনেস থেকে ক্যাশটা আউটফ্লো হয়ে গেল, চমান্তর হয়ে গেল। ওকে, বাই স্যালারি। দাদা এটা তো প্রচণ্ড সোজা, কনসেপ্টটাকে যদি একটু ধরা যায় তাহলে তো এটা কিছুই থাকে না। আমি বললাম একদমই ঠিক। ঠিক আছে, তাহলে কনসেপ্টে আমরা প্রথম একটু জোর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি একটু ডেটগুলো লিখে দিই। 10 তারিখ এটা হচ্ছে 10th, দেন 27, দেন 31। ওকে দাদা, এখানে কি কোনো ন্যারেশনকে লিখতে হবে? কারণ তুমি বলেছিলে এটা একটা সাবসিডিয়ারি বুক। আমি বললাম একদম ভালো কথা মনে করেছো, এটা লেজারের সাথে সাথে এটা কিন্তু একটা সাবসিডিয়ারি বুক, তাই আমাকে কিন্তু এখানে প্রত্যেকটা ট্রানজাকশনে ন্যারেশনটা কিন্তু লিখতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আমি ন্যারেশনটা কি লিখবো? এখানে ফার্স্ট অফ অল কথা, ন্যারেশন তো অলরেডি লেখা শিখিয়ে দিয়েছি, তাও আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম করছি তাই লিখে দিচ্ছি। রিসিভ ফ্রম রাম, তাহলে বিং রিসিভ ফ্রম রাম। দেন কি আছে? পেইড রেন্ট, বিং পেইড রেন্ট, বিং পেইড রেন্ট। দেন কি আছে? সোল্ড গুডস ফর ক্যাশ। ওকে, বিং গুডস সোল্ড। দেন কি আছে? পেইড টু শ্যাম, বিং পেইড শ্যাম। দেন আছে ফার্নিচার পারচেস, বিং ফার্নিচার পারচেস। দেন কি আছে? বিং স্যালারি পেইড, বিং স্যালারি পেইড। এই হলো কি আমার ন্যারেশন। এবার আমি কি করব? এবার লেজারের মেন কাজ থাকছে আমাদের লাস্টের দিকে, কি থাকছে? ব্যালেন্সিং করা। আর ব্যালেন্সিং তো অলরেডি আমরা লেজারে শিখে গেছি, তাহলে এখানে আমরা কি করব? ব্যালেন্সিং করে দেবো। তাহলে এবার দেখবো ডেবিট সাইড বড় না ক্রেডিট সাইড বড়। আমি দেখি বলে দিতে পারি যে এটা ক্রেডিট সাইডের থেকে ডেবিট সাইড বড় আছে। ওকে, তাহলে ডেবিট সাইড টোটাল করলে কত হচ্ছে? 1200, 300, 1500, 1500, 300, 1800, 1800। টোটাল সাইড দুটো সাইডই 1800। এবার দেখছি গ্যাপ কত আসছে। ওকে, তাহলে 1800 মাইনাস 330 মাইনাস 700 মাইনাস 200, তাহলে কত গ্যাপ আসছে আমার? 870, 870 বাই ব্যালেন্স সিডি। এটাকে কিন্তু পরের বছর আমরা কি লিখবো? টু ব্যালেন্স পিডি। এই জিনিসগুলো কিন্তু আমরা লেজারে অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছি। ওকে ঠিক আছে, তাহলে এই গেল কি আমার ক্যাশ বুকের সিঙ্গেল কলামের কিন্তু মেন ফান্ডাটা। ওকে, তাহলে সিঙ্গেল কলাম করার আগে আমরা কি শিখলাম? ক্যাশ বুকটা আসলো কোথা থেকে? ক্যাশ বুক একই সাথে একটা সাবস্টিটিউট বুক, একই সাথে একটা প্রিন্সিপাল বুক। দেন ক্যাশ বুককে আমরা তিনটে পার্টে ভাঙাই, সিঙ্গেল কলাম, ডাবল কলাম, ট্রিপল কলাম। দেন আমরা ক্যাশ বুকের পিছনে মেন লজিকটা কি ছিল? ক্যাশ বুক একটা প্রিন্সিপাল বুক, তার সাথে সাথে সাবস্টিটিউট বুক, কিন্তু এটার প্রেজেন্টেশনটা কি ফরম্যাটে থাকে? টি শেপে, মানে লেজার ফরম্যাটে। আর এর পিছনে কি লজিক ছিল? এর পিছনে লজিক ছিল যে ক্যাশ একটা অ্যাসেটস বা রিয়েল অ্যাকাউন্ট। ওকে, এক নয় মডার্ন রুলে যাও, নয় ট্র্যাডিশনাল রুলে যাও।
এবার কথাটা হলো, তাহলে বিজনেসে যদি ক্যাশটা আসে তাহলে ক্যাশটাকে ডেবিট করতে হয়, তাহলে সকল রিসিপ্টগুলো আমরা ডেবিট সাইডে নিয়ে যাই আর সকল পেমেন্টগুলো আমরা ক্রেডিট সাইডে নিয়ে যাই। এটা ছিল এটার পিছনে মেন লজিকটা। তারপর আমি বলেছিলাম যে আমরা ক্যাশ বুক করার সময় দেখবো যে যেই ট্রানজাকশানগুলো আমাকে প্রবলেমে দিয়েছে সেই ট্রানজাকশানে আদৌ ক্যাশ ইনভলভ আছে নাকি নেই। কারণ ক্যাশ ইনভলভ থাকলে তাহলে কিন্তু সেটা ক্যাশবুকে এসে থাকে, আদারওয়াইজ কিন্তু সেটা ক্যাশবুকে কোনো সময় আসবে না। তারপর আমরা একটা সিঙ্গল কলাম ক্যাশবুকের ছোটোখাটো একটা মিষ্টি প্রবলেম সলভ করে আমাদের কনসেপ্টটাকে আমরা আরও বেশি শার্প ওয়েতে কিন্তু ক্লিয়ার করে নিলাম। আমার নেক্সট ক্লাসে আমরা কি করব, ডবল কলাম ক্যাশবুক করব। তারপর কিছু এক্সাম ওরিয়েন্টেড একদম খুব সুন্দর সুন্দর কোশ্চেন করে কিন্তু আমাদের এক্সামের দিক থেকে কিন্তু আমরা প্রিপেয়ার হয়ে যাব ক্যাশবুক রিলেটেড। ওকে, চলো টাটা।